একজন জহির রায়হান কেউ হতে পেরেছে, একজন নায়করাজ রাজ্জাককে কেউ হতে পেরেছেন? প্রতিনিয়ত পরীক্ষা দিতে হয়েছে এবং এই প্রশ্নটা আমার থাকবে আজীবন। এই বাংলাদেশের এই মানসিকতাটা কেন? এফডিসি কে কেউ ভালোবাসছে এটা আমার মনে হয় না। ভালোবাসলে একটা প্রতিষ্ঠান এরকম হয় না। কি শোনাবো বাজি আনন্দ ধামে। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিনের সংবাদের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমরা কথা প্রসঙ্গে অনুষ্ঠানে নিয়মিত অতিথিদের সঙ্গে কথা বলে থাকি। আমাদের স্টুডিওতে আজকে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এমন একজন যিনি তার নিজের নামেই পরিচিত, স্বনামধন্য অভিনেত্রী অরুণা বিশ্বাস। 1986 সালে চাপাডাঙ্গার বউ, আপনার ওই সময়ে যে অভিনয়, সেই অভিনয়ের স্মৃতি, সেই অনুভূতি এখনো আপনার স্মৃতি থেকে যদি কিছু বলেন। প্রথমেই আসলে রাজ্জাক কাকুকে কৃতজ্ঞ। এই গল্পের পেছনে আরো অনেক গল্প আছে। সেটা হচ্ছে যে জহিরুল হক, উনি বিখ্যাত পরিচালক ছিলেন, স্ক্রিপ্ট রাইটার ছিলেন, রংবাজের পরিচালক। উনি আমাকে মেসেজটা দিয়েছিলেন যে তুমি কি অভিনয় করতে চাও কিনা ফিল্মে। তো আমি বললাম যে আমি তো জানি না, বাবা বলতে পারবেন। তো উনি আমাকে দেখেছেন টেলিভিশনে, তখন মাত্র এসছি, তারপরে গ্রুপ থিয়েটারে কাজ করছি, ব্রেকটের নাটক করছি। তো সেইভাবেই উনি রাজ্জাক কাকুকে বলেছেন। রাজ্জাক কাকু আমার বাবাকে ফোন দিয়েছিলেন যে বিশ্বাসবাবু, আমি নায়করাজ রাজ্জাক বলছি, যদি যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাস এবং নায়করাজ রাজ্জাকের ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রিতে আসে তাহলে ইন্ডাস্ট্রির অনেক শিক্ষিত ছেলেমেয়েরাও আসবার সাহস করবে। সেভাবে আসলে আসা। এত বিখ্যাত বিখ্যাত মানুষের সাথে কাজ করেছি বলেই হয়তো বা মানুষ আমাকে মনে রেখেছে, কারণ প্রত্যেকেই তো বিখ্যাত। শাবানা, এটিএম শামসুজ্জামান, তারপরে খলিল কাকা, মানে সবাই তো আমার শ্রদ্ধেয়। তারপরে অনেক বড় বড় মানুষজন এখানে কাজ করেছেন। রাজ্জাক কাকু নিজেই তো ডিরেক্টর, বাপ্পা, যার জন্যই আসলে একটা ক্লাসিক ছবি হয়ে গেছে। এবং মুশকিল কি, আপনি যখন ভালো অভিনয় করবেন, মানে জেনে করবেন, বুঝে আসবেন, সেখানে একটা মুশকিল আছে। সেখানে আপনাকে নিয়ে পলিটিক্স হবে একটা, সেই পলিটিক্সটা খুবই অন্যরকম পলিটিক্স হবে। এবং সেই সাথে যদি আপনার বাবা মার একটা পরিচিতি থেকে থাকে, দেখেন নায়করাজ রাজ্জাক এবং যাত্রা সম্রাট এই নাম দুটো কিন্তু সরকারিভাবে দেওয়া নয়, মানুষের থেকে পাওয়া, মানুষের দেয়া। সো এই দুটো মানুষের সন্তান হিসেবে আমরা এসেছি ইন্ডাস্ট্রিতে। আমাকে এবং বাপ্পাকে কিন্তু অনেক পরীক্ষা দিতে হয়েছে এই ইন্ডাস্ট্রিতে। অথচ যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যাদের কিছুই নাই, কিছু নাই বলতে আমি হয়তো মেধাবী থাকলেও থাকতে পারে, কিন্তু তাদের পিছনে কিন্তু ইন্ডাস্ট্রি অনেক সময় নষ্ট করেছে। যে সময়টা যদি একজন মেধাবী মানুষের পেছনে, ভালো পরিবারের পেছনে বিনিয়োগ করে বা সেভাবে যদি লগ্নি করতো, তাহলে তো ইন্ডাস্ট্রির চেহারাটা আজকে আরো অন্যরকম হতে পারত। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে এই ইন্ডাস্ট্রিতে। আমি রাজ্জাক কাকু এনেছেন, ছবি সুপার ডুপার হিট ছিল চাপাডাঙ্গার বউ, এ ব্যাপারে কোনো ভুল নাই, কিন্তু টিকে থাকার জন্য কিন্তু অনেক লড়াই করতে হয়েছে। এবং আমি নাচে গোল্ড মেডেলিস্ট, তখনই আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, গানে গোল্ড মেডেলিস্ট, আমি লেখাপড়ায় ভালো, আর পরিবারের কথা তো নাই বলি। সেটা তো বাংলাদেশে যদি আপনি 50টা পরিবারকে বলতে চান, উল্লেখ করতে চান, আমার পরিবার অবশ্যই একটা ওয়ান অফ দ্য ফ্যামিলি। কিন্তু সেই পরিবার থেকে এসে তো আমাকে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হয়েছে এবং এই প্রশ্নটা আমার থাকবে আজীবন। এই বাংলাদেশে এই মানসিকতাটা কেন? যারা জেনে আসে, বুঝে আসে, পড়ে আসে, উপলব্ধি থেকে আসে, যারা ভালো পরিবার থেকে আসে, তারা কেন এত পরীক্ষার সম্মুখীন হতে হয়, মানে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় কেন? এই প্রশ্নটা আমার থাকতেইছে। আসলে আপনার যে প্রশ্ন, এই প্রশ্নটা আজীবনই থেকে যাবে। এবং এই যে আক্ষেপ, এই যে দুঃখবোধ, আমরা আশা করব যারা এই প্রতিবন্ধকতা, এই প্রতিকূলতা তৈরি করেন, তারা এই বিষয়টা তারা নিজেরাও প্রশ্ন করবেন এবং আজকে ইন্ডাস্ট্রির যে পরিবেশ, সেই পরিবেশটার যাতে উন্নতি হয় সেজন্য তারা ভূমিকা রাখবেন। কিন্তু আমরা তো আশা করতেই পারি, কারণ মানুষ আশা নিয়েই বাঁচে। আগের যে এফডিসির পরিবেশ, বিএফডিসি, আর এখনকার যে পরিবেশ, দুটোর মধ্যে আপনি যদি আপনার তুলনা, আপনি তো দেখেছেন, আগেও দেখেছেন, এখনো দেখছেন, পার্থক্য কি? দেখেন, সত্যি কথা বললে তো অনেকে পছন্দ করবে না আমাকে, কিন্তু সত্য তো বলতে হয়।
ইন্ডাস্ট্রিতে আগে অনেক শিল্পী ছিলেন, অনেক ডিরেক্টর ছিলেন, অনেক লগ্নিকারক ছিলেন, কিন্তু কেউ ভালোবেসে এফডিসিতে আসতেন না, কেউ ভালোবেসে আসতেন না। যার জন্যই আজকে ইন্ডাস্ট্রির এত ভ্যাকিউম তৈরি হয়েছে। কারণ আমাদের দেশে কেন ভালো শিল্পী তৈরি হয়নি, কেন ভালো টেকনিশিয়ানস তৈরি হয়নি, কেন ভালো পরিচালক তৈরি হয়নি, আজকে পর্যন্ত ইন্ডাস্ট্রি রান করার মতো কেউ নাই কেন, কেন মাত্র আমাদের দুই একজনের উপর ডিপেন্ড করতে হয়? দেখেন, আমার কাছে মনে হয়েছে যে একজন খানা তাকি আর কেউ হতে পেরেছে, একজন জহির রায়হান কেউ হতে হতে পেরেছে, পেরেছে। একজন নায়করাজ রাজ্জাককে কেউ হতে পেরেছেন, বা একজন ভালো জহিরুল হককে কেউ হতে পেরেছেন। আরো অনেক অনেকের নাম না মানে নাম মানে বলতে বলতে ধরেন সারাদিন রাত পার হয়ে যাবে। কত বড় বড় শিল্পী এসে, রহিমা খালার মতো একজন শিল্পী কি হতে পেরেছে কেউ, বা আয়েশা আক্তার বলেন, এটিএম শামসুজ্জামানের কথা বলেন, টেলিসামাদের কথা বলেন, খান জয়নুলের কথা বলেন, কেউ নাই আমাদের দেশে। আর কোনো শিল্পী তৈরি হবে না, এই একজনই কেন তৈরি হবে না? অথচ পাশের দেশে দেখেন তারা কোথা থেকে এত শিল্পী, আর আমাদের দেশে খালি নায়ক নায়িকা এই শব্দ ছাড়া। এটা খুবই পচা একটা শব্দ, নায়ক নায়িকা। এটা কি শব্দ ভাই? সারা ওয়ার্ল্ডে এই শব্দটা নাই, নায়ক নায়িকা। হতে পারে প্রধান চরিত্র বা চরিত্র, এভাবে তো না। ওরা খালি সেকেন্ড নায়িকা, থার্ড নায়িকা, ফোর্থ নায়িকা, ফিফথ নায়িকা, নায়ক 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 নায়ক, নায়ক নায়িকার শুনতে মধ্যেই ঘুরছে। শুনতে কান ঝালাপালা, যেটা নাকি পৃথিবীর কোথাও বলেন না। একটু আগেও আমি বলেছি যে আশা নিয়ে আমরা বাঁচি। আমরা কি আশা দেখতে পারি? কিভাবে আশা জাগানো যায়? না, ভালো পরিবর্তন ছবি করা। আবার পাশাপাশি ধরেন কিছু ছেলেমেয়েরা তো আসছেন, তারা পড়াশোনা করে আসছেন, তারা ছবি বানাচ্ছেন। আপনি যেহেতু প্রসঙ্গ তুলেন এফডিসির, সেই জন্য আমি এফডিসির কথাটাই বললাম। কারণ হচ্ছে যে এফডিসিকে কেউ ভালোবাসছে এটা আমার মনে হয় না। ভালোবাসলে একটা প্রতিষ্ঠান এরকম হয় না। নানা প্রতিবন্ধকতার মধ্যেও কিন্তু চলচ্চিত্র নির্মাণ হচ্ছে, দর্শকরা যাচ্ছেন, হলে যাচ্ছেন, তারা ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছে, দর্শকও বাড়ছে বিভিন্ন কোনো কোনো চলচ্চিত্রের ক্ষেত্রে। তো আপনার কি মনে হয় যে চলচ্চিত্রের যে বিকাশের যে ধারা এখন মানে সাম্প্রতিক সময়ে কেমন? খুবই ভালো। কিন্তু আমাদের গল্প কোথায়? গল্প নেই। আমাদের দেশের গল্প কোথায়? শোনেন, ছবি দেখছে, আপার ক্লাস ছবি দেখে না। লোয়ার যারা একদম নিম্নবিত্ত তারা ছবি দেখে না, তার অ্যাবিলিটি নাই ছবি দেখার। তাহলে কারা যাচ্ছে? একদল মধ্যবিত্ত যাচ্ছে, আর একটা জেনারেশন যাচ্ছে, ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম। হ্যাঁ, তাদের কিছু যাচ্ছে, তাদের কিছু হায়ার করা হচ্ছে, আর কিছু হয়তো এমনি যাচ্ছে। আর যারা বিদেশে থাকেন তাদের কিছু করার নেই, বাংলা ছবি দেখতে হবে, তাই তারা দেখেন। ভালো শিল্পীদেরকে খুব, মানে আমি বলছি না শিল্পীরা কাজ করছে, কিন্তু দেখেন যখন আমরা অভিনয়টা শিখে গেলাম বা শেখার তো শেষ নাই, তখনই কিন্তু এদের একটা সিন্ডিকেট হয়ে গেছে, প্রত্যেকের সিন্ডিকেট আছে, চক্র আছে। ওই চক্রের মধ্যে আমরা পড়তে পারিনি এখনো, যার জন্য জানি না কখন ডাকবে। তবে নিজেদের কাজ তো নিজেরা করছি, নিজেরা করব। কিন্তু আমরা তো মনে করি যে অরুণা বিশ্বাসে। হ্যাঁ, আমি তো আমার কাজ করে যাচ্ছি। আমি ছবি বানাবো, আমি নাটক বানাবো, আমি আমার ভাবনাগুলো মানুষের সাথে শেয়ার করব। শিল্পী সমিতির নির্বাচন, আপনি অনুপস্থিত ছিলেন, ভোটাধিকার প্রয়োগ করেননি, তো এটা কি পরিকল্পিত না কাকতালীয়? দুটোই। একটা হচ্ছে যে আমি আমাদেরকে সস্তা করতে রাজি না। ধরেন 2 টাকা দিয়ে বা 20 টাকা দিয়ে যে এমবি ভরবে, তার আসলে ওই ধৃষ্টতা হওয়ার দরকার নাই যে আমাকে গালিগালাজ করবে। কারণ আমি তোমার গালিগালাজ শোনার জন্য আমি এত শ্রম দিয়ে এখানে দাঁড়াই নাই। আমার নিজের সম্মান আছে, আমি আমার পরিবারের সম্মান আছে, সর্বোপরি আমি আমাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আমি এগুলো শুনতে রাজি না। সেই জায়গা থেকে আপনি একটু সত্যকে সত্য বলতে পারবো না, এটা হয় নাকি? অনেক সময় গানও শোনান আমাদের, আমি নিজেও শুনেছি। আজকে কি কোনো লাইন, কোনো কলি কয়েকটা শোনাবেন আমাদের, যেটা আপনি বারবার আওড়ান? না, গান তো একটা মাথায় ঢুকে গেলে অনেক ধরনের গানই আমরা গাই। রান্না করতে করতে আমি প্রায় গান করি। এখন আমার ভাইয়ের বাচ্চাটার সাথেও আমার রেগুলার গান করতে হয়, কারণ ওকে আমরা বাংলা শিখাই, যেহেতু ক্যানাডায় হয়েছে। ও লার্ন করতে চায় অনেক, আসলে অনেক কিছু শিখতে চায় বাংলা। হ্যাঁ। আচ্ছা, আমি কমন একটা গান গাই, যেটা আমি স্কুলে সবাইকে শোনাতাম। কি গাবো আমি
কি শোনাবো বাজি আনন্দধামে, পুরবাসী জনে এনেছি রেখে তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো বাজি আনন্দধামে। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে। কি গাবো আমি, কি শোনাবো বাজি আনন্দধামে। অনেক ভালো লাগলো। এই এই গানে একটা লাইন এইভাবে আছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ গ্রহ থেকে গ্রহে ছায়েছে। না 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 না, রবি হতে গ্রহে ঝরিছে ঝরিছে প্রেম। প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা শুনছিলাম আমাদের অরুণা বিশ্বাসের। তিনি আমাদের অনেক অজানা তথ্য জানালেন, তিনি তার অনুভূতি, তিনি তার প্রতিক্রিয়া নানাভাবে ব্যক্ত করেছেন এবং তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই যে তিনি তার শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আবারও এই অনুষ্ঠানে আমরা আরও কোনো অতিথিকে সঙ্গে নিয়ে আপনাদের মুখোমুখি হব। ধন্যবাদ।